কম্বল মুড়ি দিয়ে আছে আরু। সকাল হয়েছে তা বুঝতে পেরেছে অনেক আগেই। সকালের ঠান্ডা বাতাসে জানালার কাছের পর্দাটা সরে সরে যাচ্ছে, তাই তার ফাঁক দিয়ে আলোর ছটা এসে মুখে পড়ছে। আরিশ ব্ল্যাঙ্কেটের ভিতর ঘুমিয়ে আছে আর আরও মুখ বার করে রেখেছে। শরীরের থেকেও মনের ভেতর অস্বস্তি কাজ করছে ভীষণ, কারণ আরিশুর উন্মুক্ত কোমর জড়িয়ে ধরে শুয়ে আছে। বিছানা থেকে নামবে কিন্তু লজ্জায় নামতেও পারছে না। এভাবেই থাকতে থাকতে বেশ 20 মিনিট আকাশ পাতাল ভাবতে ভাবতেই কাটিয়ে দিল আরু। না, এভাবে থাকলে হবে না। অলরেডি 8:30 বেজে গেছে। বাসার লোক কি ভাববে? আরুর আধো স্বরে বলা কথাগুলো শুনে আরিশ আরুর কোমরে আলতো করে স্লাইড করতে করতে বলল, কিছু ভাববে নাড়ু পাখি, আর ভাবলে ভাবতে দাও, কারণ মানুষের ভাবনার ওপর আমাদের কোনো কন্ট্রোল থাকে না। হঠাৎ করে আরিশের কণ্ঠস্বর শুনে আরু চমকে গেল আর চোখ মুখ কুঁচকে বলল, আপনি জেগে আছেন? আমি ভাবলাম যে। আরিশ মুখ বার করে বলল, কি ভাবলে তুমি? কথাটা বলে হো হো করে হেসে উঠল আরিশ। দেখেছো তো, প্রমাণ হয়ে গেল যে মানুষের ভাবনার ওপর আমাদের কন্ট্রোল থাকে না, তাই যে যা ভাববে তাকে ভাবতে দাও। আরু ঠোঁট ফুলিয়ে বলল, তবুও। কালকে কি হয়েছিল তোমার মনে আছে? আরু কালকে রাতের কথা ভেবেই লজ্জায় কুঁকড়ে গেল। ঠোঁট চেপে লজ্জা মিশ্রিত হাসিটাকে সংযত করার চেষ্টা করতেই আরিশ আরুর মুখের হাবভাব দেখে বলল, এই মেয়ে, আমি ভাবতে বললাম কি আর ভাবছো কি? বেশি পেকে গেছো তুমি। মুহূর্তেই আরুর মুখের হাসি উড়ে গেল। অবাক হয়ে বলল, মানে? আরিশ আরুকে কাছে টেনে এনে আরুর গলায় মুখ ডুবিয়ে বলল, মানে তুমি যা ভেবেছো তাই। আরু তো আহম্মক বনে গেল। আরিশর শরীরের সাথে লেপ্টে আছে। শরীরে হরমোনের ক্রিয়া প্রতিক্রিয়া খুবই প্রখর। আরু বেশ কাঁপা কাঁপা হাতে আরিশের উন্মুক্ত পিঠটা জড়িয়ে ধরল। আরিশ ঠোঁটের স্পর্শ দিচ্ছে, আর ততই আরুর হাতের স্পর্শ আরিশের পুরো পিঠ জুড়ে ছড়িয়ে যাচ্ছে। আরিশ বলল, তোমার আর আমার মাঝে কি হয়েছে সেটা তো আর লোকে জানবে না, আর তারা যতটুকু জানে ততটুকু নিয়েই ভাববে। আর তারা জানে তুমি অসুস্থ। কালকে রাতে তোমার জ্বর ছিল, কিন্তু হুট করে নিমেষে জ্বর কমে যাওয়ার সায়েন্সটা বুঝলাম না আরু পাখি। আরও চোখ বন্ধ করে মুচকি হাসছে। আরিশের স্পর্শগুলো পাগল করার জন্য যথেষ্ট। আরিশ সরে যেতে নিলেই আরও শক্ত করে আরিশকে জড়িয়ে ধরল। আরিশ আরুর সম্মতি পেয়ে আর সরে এলো না, আরুতেই হারিয়ে গেল। আরুকে সাইড থেকে জড়িয়ে ধরে বেশ বড় বড় নিঃশ্বাস ফেলছে আরিশ। আরও রীতিমতো ঘামছে ঘরে এসে চলা সত্ত্বেও। ঘড়ির দিকে আর তাকাতে ইচ্ছে করছে না আপাতত। কত যে সময় পেরিয়ে গেছে হিসাব নেই। আরুর ভাবনা ভেঙে আরিশ আরুর কাঁধে একটা চুমু দিয়ে সরে যেতে গেলেই আরও বেশ কম্পিত স্বরে ডেকে উঠল, শুনুন। আরিশ বরাবরের মতোই ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, বলো। আরও বেশ মিনতির সুরে বলল, আমার একটা রিকোয়েস্ট রাখবেন? আরিশের কপালে সূক্ষ্ম ভাঁজ। ও আশঙ্কা করছে যে আরও বোধহয় আবার বেবির কথা বলবে, তাই বেশ কড়া কণ্ঠে বলল, আগে শুনে নি কি বলবে। আরও ফিচেল হেসে বলল, আম্মু ফোন করেছিল, বলল যে আমি যখন হসপিটালে ছিলাম তখন নানা ভাই বাসায় চলে গিয়েছিল অভিমান করে। বাবার সাথে নাকি কথা কাটাকাটি হয়েছিল, আর আপনাকেও নাকি অনেক কিছু বলেছিল। আরিশের কপালের ভাঁজগুলো সরে গেল। স্বাভাবিকভাবে বলল, তারপর? আরও এবার উঠে বসে ব্ল্যাঙ্কেটটা শরীরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিজেকে যথেষ্ট সম্ভব ঢেকে নিয়ে বলল, তারপর নানা ভাই মধুকে নিয়ে বাসায় চলে গেছে। ওনার রাগ এত সহজে কমবার নয়। নাকি আম্মুর কলও তুলছে না, তাই বলল আপনাকে আর আমাকে ওনার সাথে গিয়ে দেখা করতে আর এইসব মানবিমানের পর্ব শেষ করতে, যদি আমি জানি যে সামনে আপনার এক্সাম।
আরিশ গম্ভীর কণ্ঠে বলল। আর তোমারও। কথাটা শুনে আরও মাথা নিচু করে নিল। নির্লিপ্ত কণ্ঠে বলল। আমি আপনাকে জোর করব না, কারণ আপনারও সুবিধা অসুবিধা আছে। আমি আম্মুকে বারণ করে দিব, এক্সাম শেষ হলে না হয়। আরিশ বিছানা থেকে নেমে টাওয়ালটা কাঁধে রেখে বলল। লাগেজ রেডি করে রেখো, কালকে সকালে রওনা দেব। কথাটা বলে বেরিয়ে গেল। আরও খুশিতে লাফিয়ে উঠতেই পেটের সেলাই করা জায়গায় হালকা টান ধরতেই দমে গেল। ঠোঁটে ঠোঁট চেপে ব্যথা সহ্য করে নিল। তবুও আনন্দ হচ্ছে ভীষণ, এটা ভেবে যে আরিশর প্রত্যেকটা কথার গুরুত্ব দেয় ভীষণ। সব ইচ্ছে পূরণ করার চেষ্টা করেন। ভাবনাগুলো ভাবলেই আরও ঠোঁটের কোণে আপনা আপনি হাসি ফুটে ওঠে। আরু আর আরিশ দুজনেই শাওয়ার নিয়ে রেডি হয়ে নিচে নামলো। আরিশ 5 মিনিট আগেই ঘর থেকে বেরিয়ে গেছে, আর আরু ওড়নাটা গায়ে চড়িয়ে হয়েই দাঁড়িয়ে আছে আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। 11:25 বাজে। এত দেরি করে দুজনেই নামছে, তবে আর বেশিক্ষণ কিছু ভাবতে পারল না। তার আগেই নিচ থেকে ডাক এলো। আরু পাখি নিচে নামো ফার্স্ট। কথাটা শুনে আরও দৌড়লো আর নিচে নামলো। নিচে গিয়ে দেখলো সানা সোফায় বসে কেমিস্ট্রি বই নিয়ে বসে আছে, আর অনিকা খান কিচেনে রয়েছেন। তবে আরিশের সামনে খাবারের প্লেট দেখে বুঝতে অসুবিধে রইল না যে উনি এখন খাবারগুলো গরম করলেন। আরও এবার ধীরে ধীরে হেঁটে এসে আরিশের পাশের চেয়ারে বসতেই অনিকা খান অনেকটা ছুটে এলেন আরুর কাছে। আরুর কপালে হাত রেখে বললেন। কই দেখি আরু মা, তোর আর জ্বর নেই তো? আরু হেসে বলল। না ফুপি নেই। উনি আরুর কপালে চুমু দিয়ে বললেন। কালকে যা ভয় পেয়ে গিয়েছিলাম সব আরিশের জন্য, শুধু মেয়েটার উপর জুলুম করে। আরিশ রাগী স্বরে বলল। আম্মু আমাকে ব্লেম করা বন্ধ করো। উনি চোখ গরম করে বললেন। একদম চুপ, তোর কোনো কথা আমি আর শুনতে চাই না। তোর আব্বু তো বলেই দিয়েছে যে এইবার যদি আর কখনো আরুর গায়ে হাত তুলছিস তুই, তাহলে তোকে এই বাড়ি আর থাকতেই দেবে না। ওদের দুজনের এমন মিষ্টি ঝগড়া শুনে আরও মুচকি মুচকি হাসছে। আরিশ ব্রেডে বাটার লাগাতে লাগাতে বলল। আরু পাখি স্টপ লাফিং। অনিকা খান ধমকে বললেন। তুই চুপ কর, তোর সাহস তো কম না, আমার সামনে আমার মেয়েকেই বকছিস। আরিশ চুপ হয়ে গেল। আরও নিচে খেতে গেলেই উনি বললেন। থাক, তোকে আর কষ্ট করতে হবে না, আমি তোকে খাইয়ে দিচ্ছি। কথাটা বলে আরুকে খাইয়ে দিল। আরিশ একটা প্রশান্তির হাসি হাসল ওদের দুজনের দিকে তাকিয়ে। হঠাৎ সানা পাশ থেকে বলে উঠল। ভাইয়া কই রে? আরিশ সানার দিকে ফিরে চোখ গরম করে পড়ল। বউয়ের সেবা করছিলাম, আর কিছু। কথাটা শুনতেই অরু বিষম খেল। অনিকা খান তাড়াতাড়ি করে জুসটা আরুর দিকে এগিয়ে দিল। উনি সানাকে ধমকে বললেন। সারা চুপ কর তুই, ওরা খাচ্ছে, কথা বলিস না। সানাকে থামানোর জন্য আরও বলে উঠল। ফুপি, আমরা কালকে ভাবছি একটু নানু বাসায় যাব, আসলে বুঝতেই তো পারছো। তোর আম্মু আমাকে কালকে বলেছে যাস, তবে তাড়াতাড়ি ফিরিস মা, তোদেরকে ছাড়া বাসা ফাঁকা ফাঁকা লাগে বড্ড। আরও মুচকি হাসল। অনিকা খান হঠাৎ ধমকের সাথে বললেন। আর তুই আমাকে ফুপি বলিস কেন? আমি এখনো কি তোর ফুপি? আমি তোর শাশুড়ি আম্মু না? শাশুড়ি আম্মু ছাড়া আমি তোর মা, বুঝলি? আরও চোখ টিপ মেরে বলল। তুমি হলে আমার মাদার ইন্ডিয়া, বুঝলে শাশুড়ি আম্মু? উনিও হেসে উঠলেন আরুর সাথে। এদিকে ফেরো, ওদিকে তাকিয়ে ঘুমাতে কে বলেছে? বেশ কপাল কুঁচকে আদেশ দিয়ে উঠল আরিশ। আরও আরিশের ধমক শুনে মুচকি মুচকি হাসছে। আরিশের দিকে ফিরল না আরু, আগের মতোই শুয়ে রইল।
কারণ আরিশকে বিরক্ত করতে ওর ভালোই লাগে। আরিশ পুনরায় ধমকের সাথে বলল। কি হলো, কথা কানে যাচ্ছে না? আরও এবার জোরে জোরে হেসে ফেলল। আরিশ ভ্রু কুঁচকে প্রশ্ন করল। কি হয়েছে, হাসছো যে? আরও আরিশের দিকে হাসতে হাসতে ফিরে বলল। এমনি হাসি পাচ্ছে তাই হাসছি। আরিশ খানিকটা ভড়কে গেল, তাই পুনরায় বলল। হাসি থামাও আর চুপচাপ ঘুমাও। ওকে। কথাটা বলে আরও অন্যদিকে ঘুরতেই আরিশ কোমরটা জড়িয়ে কাছে টেনে বলল। চেষ্টা করবেন একদম। কিছুক্ষণের জন্য আরুর বুকের ভেতরটা থমকে গেল, যেন বড় একটা শ্বাস ছেড়ে আরিশের দিকে ঘুরতে গেলেও পারল না। কারণ আরিশ এত জোরে ওকে নিজের সাথে চেপে রেখেছে যে নড়াচড়া করাই মুশকিল। আরও কিছু বলছে না। হঠাৎ গলার আশেপাশে গরম নিঃশ্বাস পড়তেই হৃদস্পন্দন বেড়ে গেল আরুর। বেশ কিছুক্ষণ গলায় আরিশের নিঃশ্বাস এসে পড়তেই হঠাৎ তা থেমে গেল। আরুর চমকটা যেন কেটে গেল। আরিশ আরুর থেকে সরে এসে পুনরায় বালিশে মাথা রেখে আগের মতোই আরুকে জড়িয়ে রাখল। এবার আরও জোরে জোরে প্রশ্বাস নিতে লাগলেই আরিশ বেশ নম্র কণ্ঠে বলে উঠল। আরু পাখি। আরও বেশ গভীর আকুতি নিয়ে বলল। হুম। আরুর কথাটা শোনা মাত্রই আরিশ আরুর কানে ঠোঁট ছোঁয়াতেই আরও কিঞ্চিত কেঁপে উঠল। আরও নিজেকে সামলাতে না পেরে বলল। কিছু বলবেন? আরিশের ঘোর কেটেও কাটছে না। ওর আরু পাখিটাই ওর কাছে নেশাময়। আরিশ কিছু বলল না। আরুর কাছ থেকে সরে এসে হাতের বাঁধন আলগা করে দিতেই আরও একটু দূরে সরে গেল। আরিশ প্রশ্ন করে উঠল। জামা কাপড় গুছিয়েছো? আরও উত্তর দেওয়ার ভাষা পেল না, শুধু না নাড়িয়ে সম্মতি জানালো। আরও নিস্তব্ধতা মেনে নিয়ে আরিশ বলল। বেশি দিন না, একদিনের জন্য যাচ্ছি, তারপর এক্সাম হয়ে গেলে আবার না হয় যাব। আরও আবারও মাথা নাড়িয়ে সম্মতি দিল। আরিশ আরুর কাছে এগিয়ে গিয়ে আরুকে নিজের দিকে ঘুরিয়ে নিজে আরুর কাছে স্থান দখল করে বলল। ভয় পাচ্ছ? আরও কিছুক্ষণ আরিশের মুখের দিকে তাকালো। আরিশ ওর মুখের ভাবভঙ্গি দেখে কিভাবে যে এত কিছু বুঝে যায় তা আরুর জানা নেই। হ্যাঁ, সত্যিই ও ভয় পায়, তবে তা ভালোবাসা থেকে আসে। আরিশের কাছে যেতে যতটা বেশি লজ্জা পায় তার থেকে বেশি ভয় পায় হয়তো। সময়ের সাথে সাথে সেই ভয়টাও নিমেষে দূর হয়ে যাবে। চোখ নামিয়ে নিল আরু। আবহাওয়ার অবস্থা খুব একটা ভালো নয়, তা আগেই টিভিতে খবর দেখে জানতে পেরেছে। বাইরে শো শো করে হাওয়া বইছে, হয়তো গুটিকত বৃষ্টিও হচ্ছে ঝিরঝির করে, তবে তা বোঝার উপায় নেই। তাই ঠান্ডাও বেশ। হঠাৎ কি মনে হতেই আরও আরিশের দিকে সরে গেল। তারপর বেশ গুটিসুটি হয়ে আরিশের বাহু ডোরে আবদ্ধ হলো। আরিশ আর কিছু বলল না, নির্বিকার ভঙ্গিতে আরুকে জড়িয়ে ধরল। এইদিকে বাবা কিছু খেয়ে নাও, না হলে তোমার শরীর খারাপ করবে। এমনিতেই তো আফসানা আপুর বাসা থেকে ফেরার পর থেকে কিছুই খাচ্ছেন না, কি হয়েছে তাও বলছেন না। আরুর মামির এমন মায়াময়ী কথা শুনে আরুর নানা ভাই রফিক আশরাফ বলে উঠলেন। আমি কইছি না যে কিছু খামো না, তাও তুমি বারবার খাওয়ানোর লাগে এত জোর করতেছো কেন? তুমি কি জানো না যে কোনো কাজে এত জোর করা আমার পছন্দ না? ওনার এমন কথাতে আরুর মামি বেশ কিছুটা দমে গেলেন, তবুও হাল ছাড়লেন না। হাল ছাড়লে চলবে না। ওনার শ্বশুরের দেখভাল করার দায়িত্বটা সম্পূর্ণ ওনার, আর তা উনি বেশ ভালোভাবেই পূরণ করেন। তাছাড়া ওনার যত্নতে কোনোরকম কোনো ত্রুটি হলে আরুর মামা আরুর মামিকে কথা শোনাতে ছাড়েন না। তাছাড়া উনিও ওনার শ্বশুরকে যথেষ্ট ভালোবাসেন ও শ্রদ্ধা করেন। উনি থেমে না থেকে বললেন। আমি কোনো কথা শুনবো না বাবা, আপনার কথা অনেক শুনেছি, আর তার ফলাফল হিসেবে আপনি বিগত 1 সপ্তাহ ধরে কিছু খাচ্ছেন না। প্রেশার বাড়ছে কমছে, তাই আর কোনো কথা না। কথাটা বলে খাবারটা ওনার সামনে রাখতেই উনি রাগ করে ছুঁড়ে ফেলে দিলেন। আজকাল খুব সহজেই রেগে যান
আর অবশেষে ওনার মৃত স্ত্রীর নাম ধরে ডেকে একা একা কথা বলতে বলতে ঘরে ঢুকে দরজা দিয়ে দেন। ওনার এই অদ্ভুত আচরণের সমাধান খুঁজে পাচ্ছে না কেউ। উনি খাবারটা ছুঁড়ে ফেলে দিতেই আরুর মামি ছিটকে দূরে সরে গেলেন ভয়ে। আশরাফ সাহেবের মুখের দিকে উনি তাকিয়ে রইলেন অবাক হয়ে, কারণ তিনি কখনো খাবারের অসম্মান বা অপচয় করতে পছন্দ করতেন না। আর তিনিই খাবার ছুঁড়ে ফেলে দিলেন। উনি বেশ কাঁপা কণ্ঠে বললেন, বাবা আপনি খাবারটা ফেলে দিলেন? উনি লাঠিটা নিয়ে হাঁটতে গেলেই খানিকটা টলমলো হয়ে গেলেন। খানিকটা হাঁপাচ্ছেন উনি। বেশ ঝাঁঝিয়ে উঠে বললেন, কারো লাগবে না আমার আফসানার মা হইলেই চলবো। তোমরা কেউ আমারে বোঝো নাই। কথাটা বলে উনি ঘরে ঢুকে আরুর মামির মুখের উপর সপাটে দরজা বন্ধ করে দিলেন। উনি বেশ কেঁপে উঠলেন ভয়ে। আজকাল ওনার ব্যবহারে বেশ আতঙ্কিত উনি। কখন কি হয়ে যায় সেই ভয়টা বেশি পান। খাবারের প্লেটটা সৌভাগ্যবশত ভাঙেনি। উনি পড়ে থাকা খাবারগুলো তুলতে লাগলেন। সেই মুহূর্তে মধু এসে এটা দেখতেই বলে উঠল, আম্মু খাবার নষ্ট হলে কিভাবে? জলদি ওঠাও, দাদাজান দেখলে কথা শোনাবে অনেক। উনি বেশ মনমরা হয়ে বললেন। তোর দাদা জানিয়ে ফেলেছে মধু। মধু অবাক হয়ে বলল, আম্মু তুমি এটা কি বলছো? দাদাজান খাবার ফেলতে যাবে কেন? উনি খাবারটা তুলে হাঁটতে শুরু করলেন আর মধুও ওনার পেছন পেছন হাঁটতে হাঁটতে বলল, কি হলো আম্মু, কিছু বলছো না কেন? জানে না তোর দাদাজানের কি হয়েছে। ঢাকা থেকে ফেরার পর কিছু খাচ্ছে না, মেজাজটাও তেরিক্ষি হয়ে রয়েছে। কিছু বললেই খালি রেগে যাচ্ছে। মধু বেশ নরম সুরেই বলল, আমি কি দাদাজানের সাথে কথা বলে দেখব? না দরকার নেই, তোর আব্বু বাসায় আসুক, আগে তাকে বলে দেখি তিনি কি সিদ্ধান্ত নেন। মধু আর কিছু বলল না। তবে শুনে খারাপ লাগছে। ও নিজেও লক্ষ্য করছে বেশ কয়েকদিন ধরে এই সব। তবে আজকে ওনার খাবার ফেলে দেওয়ার বিষয়টাও যেন মানতে পারছে না, কারণ উনি এই কাজটা সহ্য করতে পারেন না। একবার আরও খাবার নষ্ট করেছিল বলে উনি অনেক কথা শুনিয়েছিলেন। তারপর থেকে আরও আর ভয়ে খাবার নষ্ট করে না। সেই কথা মধুর মনে হচ্ছে। তবে খারাপ লাগছে বিষয়টা ভেবেছে আশরাফ সাহেবের মাঝে হঠাৎ এমন পরিবর্তন আসায়। মধু নিচের রুমে গেল। সামনে প্রি টেস্ট এক্সাম পড়তে হবে। এইদিকে একটু থামাবেন গাড়িটা প্লিজ? ব্যস্ততার সাথে বলল আরু। আরিশ চট জলদি গাড়ি থামাতেই আরু দৌড়ে ছুটে গিয়ে রাস্তার একপাশে বমি করতে শুরু করে দিল। আরিশ আরুর কাছে গেল, যদিও আরু হাতের ইশারায় ওর কাছে যেতে না করছে। তবুও গেল আরিশ। কে শুনে কার কথা। আরিশ জলের বোতলটা আরুর দিকে এগিয়ে দিয়ে বলল, কালকে তুমি নারিকেলের নাড়ু খেয়েছিলে? কথাটা শুনে আরু ভয়ে চোখ মুখ খিচিয়ে নিল। আরিশের বারণ করা সত্ত্বেও ও খেয়েছিল। তারপর হজম হয়নি। আর সকালে নাস্তায় পরোটা খেয়ে বেরোনোর দরুন আরও উল্টো রিয়াকশন হয়ে বমি হয়ে গেছে। আরিশ এখন ওর আচ্ছা ক্লাস নেবে। এই মাঝ রাস্তায় ভাবতেই আরুর মাথাটা ঝিমঝিম করে উঠল।